হ্যালো শিক্ষার্থীবৃন্দরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। আজকে আবার হাজির হয়েছে আপনাদের এই প্রিয় আমি সুমন আহমেদ। আজকে আলোচনা করব হিসাব বিজ্ঞান নবম ও দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় জাবেদা চ্যাপ্টার নিয়ে। হিসাব বিজ্ঞানের ভিডিও টিউটোরিয়াল নিয়ে অনেক রিকোয়েস্ট করেছেন। আমরা নতুন কিছু ভিডিও টিউটোরিয়াল শুরু করেছিলাম বাংলা প্রথম পত্র। সেটা যদি কারো চাহিদা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আমরা বাংলা প্রথম পত্র সম্পূর্ণ টিউটোরিয়াল একটি প্লেলিস্টে করব। আর হিসাব বিজ্ঞানে আমরা একটা নতুন প্লেলিস্ট চালু করছি। যারা হিসাব বিজ্ঞানে দুর্বল তারা অবশ্যই প্লেলিস্টটা সম্পূর্ণ ফলো করবেন। আশা করি সমাধান হয়ে যাবে। আর যদি কোনো প্র্যাকটিস কোশ্চেন থাকে যেটা প্র্যাকটিস করার প্রয়োজন আছে, সেগুলো আমি প্রয়োজনে করে দিব। আপাতত আমি হিসাবের বেসিক নলেজগুলি দিয়ে রাখছি। তো আজকে মূলত আমরা যে হিসাব বিজ্ঞানে যে অংশগুলো আলোচনা করব সেটা হলো হিসাব বিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের জাবেদা চ্যাপ্টারটা। সো জাবেদা কি? জাবেদা হলো হিসাবের প্রাথমিক বই বা হিসাবের সহজ বই। আমি যদি প্রথমেই কোনো জিনিস লেনদেনকে, যেটা অবশ্যই ব্যবসার সাথে জড়িত এবং আর্থিক, অবশ্যই এই ভিডিওটা না দেখে থাকলে প্লে স্টোরে দেখবেন অথবা আইবাকনে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন লেনদেনের চ্যাপ্টারটা। সো লেনদেন কি? লেনদেনগুলো হলো অর্থনৈতিক ঘটনা হবে এবং ব্যবসার সাথে জড়িত হবে। সেই সকল ঘটনাগুলি সর্বপ্রথম যেখানে লিপিবদ্ধ করি তার নাম হলো জাবেদা। জাবেদাতে মূলত লিপিবদ্ধ করা হয় দুইটা উপায়ে, দুইটা জিনিস মাথায় রেখে। একটা হলো তারিখের ক্রম অনুযায়ী, মানে তারিখের সিনক্রোনাইজেশন ঠিক থাকতে হবে, তারিখ সিরিয়াল থাকতে হবে। এবং আরেকটি করতে হয় ডেবিট আর ক্রেডিট নির্ণয় করতে হয়। প্রত্যেকটি জাবেদার একটি ডেবিট পাশ থাকবে, একটি ক্রেডিট পাশ থাকবে। এই জাবেদাকে সাধারণত দুই ভাগে ভাগ করবো, একটা সাধারণ জাবেদা, একটা হলো বিশেষ জাবেদা। সাধারণ জাবেদাকে আমরা ছয় ভাগে ভাগ করতে পারি এবং বিশেষ জাবেদাকে 4 ভাগে। এই অংশে শুধুমাত্র আমরা সাধারণ জাবেদার 6 প্রকার যেটা সেই নিয়ে আলোচনা করব। তো প্রথম যে সাধারণ জাবেদা রয়েছে তার মধ্যে রয়েছে ক্রয় জাবেদা। তো একদম সহজ কথা বন্ধুরা, নামের সাথে বুঝতে পারছি। ক্রয় জাবেদা মানে হলো যেই জাবেদা বইতে শুধুমাত্র ক্রয় সংক্রান্ত লেনদেন, কিন্তু লক্ষণীয় বিষয় ধারে ক্রয়, ধারে পণ্য ক্রয়, এই কথাটা মনে রাখতে হবে, ধারে পণ্য ক্রয়। এখন ধারে মিন্স যে সকল নগদে কিনবো না, কোনো কেউ যদি নগদে পণ্য ক্রয় করে ক্রয় জাবেদায় আসবে না, সেটা অন্য জাবেদায় আসবে, সেটা পরে বোঝাচ্ছি। যদি ধারে পণ্য ক্রয় করে তাহলেই ক্রয় জাবেদা আসবে। আবার ধারে যদি সম্পত্তি ক্রয় করে তাহলেও কিন্তু ক্রয় জাবেদা আসবে না, শুধুমাত্র পণ্য হতে হবে। তাহলে নোট করার বিষয় হলো পণ্য কি? পণ্য হলো বিক্রয়ের উদ্দেশ্যে যা ক্রয় করি, মানে যে জিনিসটা আমি ব্যবহার করার উদ্দেশ্যে কিনবো না, বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করি, তাই পণ্য। আমি যদি একটা ফার্নিচারের দোকান হয় এবং আমি বিক্রি করি ফার্নিচার, সেই জন্য আসবাবপত্র কিনেছি ধারে, তখন ক্রয় জাবেদা আসবে, সেটা ক্রয় হিসাব হবে, আসবাবপত্র হিসাব হবে না। যে সকল সম্পত্তি বা যে সকল জিনিস আমি ব্যবহারের জন্য কিনি বা ব্যবসা প্রতিষ্ঠানে কাজে লাগানোর জন্য কিনি, সেটা কখনই ক্রয় হিসাব হবে না। এইটা মাথায় রাখতে হবে, তাহলে আপনারা সব পারবেন। সো ক্রয় জাবেদা শুধু ধারে পণ্য ক্রয়, অবশ্যই বিক্রয়ের উদ্দেশ্যে যেটা ক্রয় করি সেটা। তো এই জাবেদার ছক হয় কেমন একটু দেখানোর চেষ্টা করি। জাবেদার ছকটা হয়, অবশ্যই যেহেতু জাবেদা বই, তারিখের সিরিয়াল থাকতে হবে, তাই তারিখ থাকবে, আমাদের এখানে কয়েকটা ঘর থাকবে, আর ক্রয় হিসাব সবসময় ডেবিট হয়। সো ক্রয় জাবেদার যেহেতু ক্রয় হিসাব ডেবিট আর এটার নাম উপরে লেখা, সো তার উল্টা এন্ট্রি হলো ক্রেডিট হিসাব খাত। এখানে হবে ক্রেডিট হিসাব খাত। তারপরে এখানে আমাদের চালান নামে একটা অংশ থাকে, চালান হলো ক্রয় বিক্রয়ের প্রমাণপত্র। তারপরে আমাদের এখানে শর্ত থাকবে, আর এখানে থাকবে সূত্র। সূত্রতে কিছুই হবে না বন্ধুরা, আমরা যে এন্ট্রি করেছি সেই জন্য একটা টিক চিহ্ন হবে। আর শর্ত প্রশ্নে যে সময় যেই শর্ত থাকবে। এইখানে কি হবে? এখানে হবে ধারে ক্রয় করলে যে জাবেদা হয়, ধারে ক্রয় করলে জাবেদা হয় ক্রয় হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট। অনেকে প্রদেয় হিসাব ক্রেডিটও লিখতে পারেন, পাওনাদার আর প্রদেয় একই কথা। এই হলো মূলত আমাদের ক্রয় জাবেদার ছক। আমরা এরপরে যেটা শিখব সেটা হলো বিক্রয় জাবেদা। দ্বিতীয় পাঠ হলো বিক্রয়। সাধারণ জাবেদা 6 ভাগে ভাগ করা হয়েছে, সেটা হলো বিক্রয় জাবেদা। একটু লক্ষ্য করি, বিক্রয় জাবেদা হলো ধারে পণ্য বিক্রয় সংক্রান্ত লেনদেন, ধারে পণ্য বিক্রয় সংক্রান্ত লেনদেন। এখানেও হলো সেই সকল জিনিস বিক্রয় যেগুলো আমি পণ্যগুলি কিনে এনেছি বিক্রয়ের উদ্দেশ্যে। আমি যদি কখনো কোনো সম্পত্তি বিক্রি করি সেখানে কখনোই আসবে না, আর অবশ্যই এটা ধারে হতে হবে, এটা মাথায় রাখতে হবে। আর যেহেতু বিক্রয় জাবেদা, সো বিক্রয় জাবেদার ছক এটা বিক্রয় জাবেদা। তো বিক্রয় জাবেদা বিক্রয় হিসাব হয় আমাদের জানি, বিক্রয় হিসাব ক্রেডিট। ডেবিট ক্রেডিট নির্ণয় করতে যদি না পারেন তাহলে অবশ্যই প্লেলিস্টে ডেবিট ক্রেডিট নির্ণয় স্বর্ণসূত্রে একটা ভিডিও করা আছে, খুবই ছোটো ভিডিও, সেটা দেখে নিতে পারেন। সো বিক্রয় জাবেদার যেহেতু বিক্রয় হিসাব ক্রেডিট হয়, সো এখানে হবে ডেবিট হিসাব খাত, ডেবিট হিসাব খাত, স্বর্ণসূত্র সব ঠিক আছে। এইখানে বিক্রয়ের যেহেতু জাবেদা জাস্ট এইখানে চেঞ্জ হচ্ছে বন্ধুরা, একটু খেয়াল করেন।
দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ছকটা একদম সহজে নামের সাথে মুখস্থ করা যায়। বিক্রয় হিসাব ক্রেডিট ছিল, তাই এখানে হবে ডেবিট হিসাব খাত, আর এখানে দেনাদার হিসাব আর হলো বিক্রয় হিসাব। একদম সহজ জিনিস। এরপরে আমরা আলোচনা করব ক্রয় জাবেদা হয়ে গেছে, বিক্রয় জাবেদা হয়ে গেছে। এবার আমরা আসি ক্রয় ফেরত জাবেদা। ক্রয় ফেরত জাবেদা, ক্রয় ফেরত জাবেদা কোনটা? ধারে পণ্য ক্রয় করেছিলাম, ধারে পণ্য ক্রয় ফেরত দিলে। লক্ষণীয় বিষয়, হিসাব বিজ্ঞানে নগদে ক্রয়কৃত পণ্য কখনো ফেরত নেওয়া হয় না। যখনই আমি বলবো কোনো পণ্য ফেরত দিয়েছি, তখন মনে রাখতে হবে ধারে পণ্য কিনেছিলাম, সেই পণ্যটা ফেরত দিয়েছি। আর পণ্য মিন্স যেটা বিক্রয়ের উদ্দেশ্যে কিনেছি, যেটা ব্যবহারের উদ্দেশ্যে কিনেছি, সেটা কখনোই পণ্য হিসাবে গণ্য নয়। তো ক্রয় ফেরত জাবেদা বুঝে গেছে, ধারে পণ্য ক্রয় ফেরত দিলে। এইটা ছকটাও ঠিক সেম, কিন্তু লক্ষণীয় বিষয়, জাবেদা বই এখানে তারিখ থাকবে, আমরা জানি। এখন ক্রয় ফেরত জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, ক্রয় ফেরত জাবেদায় আমাদের ক্রয় ফেরত হিসাব ক্রেডিট হয়, সো এখানে হবে ডেবিট হিসাব খাত। আশা করি বুঝতে পারছেন। আর ডেবিট নোট নং, ডেবিট নোট, এখানে চালান হয় না, এখানে ডেবিট নোট, ঠিক আছে। আর হয় শর্ত, শর্ত থাকলে থাকবে, না হলে নাই। আর সূত্র দিলেও দিতে পারেন, না দিলেও নাই। আর এখানে ক্রয় ফেরত জাবেদার সূত্র কি আমরা জানি? ক্রয় ফেরত ক্রেডিট হয়, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, আর ঠিক তার উপরে লিখবো আমরা পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব ডেবিট। অনেকের কনফিউশন, সেটা হলো স্যার বিক্রয়ের সাথে পাওনাদার হবে না দেনাদার হবে, এটা একটা কনফিউশন আছে। এই কনফিউশন দূর করার জন্য আমি আপনাদের বলি একটা জিনিস মনে রাখতে, সেটা হলো 1 সপ্তাহ সমান 7 দিন। এইবার আপনি 7টা অক্ষর মিলাবেন, 7টা অক্ষর। লেটস সে দেনাদারে দেখেন দেনাদার 4টা অক্ষর, আর বিক্রয় 6টা অক্ষর, 7টা অক্ষর, তাই এটার সাথে এটা হয়েছে। এখন আপনি যদি মনে করতেন না দেনাদারের সাথে মনে হয় পাওনাদার হবে, ভাবতেই পারেন পাওনাদার, তখন আবার 7টা অক্ষর মিলান, 1 2 3 4 5 6 7 8টা অক্ষর হয়ে যায়। দ্যাট মিনস বিক্রয়ের সাথে কখনোই পাওনাদার হবে না। ঠিক তদ্রূপভাবে ক্রয়ের সাথে যদি আমি বলি, ক্রয়ের সাথে পাওনাদার, এখানে 5টা অক্ষর আর 2টা অক্ষর, 7টা অক্ষর, সবসময় 7টা অক্ষর মিলবে। এভাবে আপনারা আপনাদের কনফিউশন পরীক্ষা হলেই দূর করে ফেলতে পারবেন। সো ক্রয় ফেরত জাবেদা একদম সহজ, সুন্দরভাবে বুঝে গেলাম আমরা। ঠিক তদ্রূপভাবে বিক্রয় ফেরত জাবেদা, আমি এখানে বিক্রয় লিখে দিলাম। তাহলে ধারে পণ্য বিক্রয় সংক্রান্ত লেনদেন, ধারে পণ্য বিক্রয় সংক্রান্ত যে ফেরতগুলি আছে সেটাই মূলত বিক্রয় ফেরত জাবেদা হবে। সো এখানে বিক্রয় ফেরত হিসাব হয় ডেবিট, সো এখানে হবে ক্রেডিট হিসাব খাত, ক্রেডিট হিসাব খাত। আর ক্রেডিট নোট নং, ক্রেডিট নোট নং। আশা করি আপনারা বুঝতে পারছেন, আমি যেটা বলছি সেটা শোনার চেষ্টা করেন। লেখা এখানে একটু সমস্যা হয়েছে, আমি আবার লিখে দিই। ক্রেডিট নোট আর হলো শর্ত, আর এখানে হবে বিক্রয় ফেরত হিসাব ডেবিট, আর ঠিক তার নিচে হবে বিক্রয় ফেরতের সাথে কে জড়িত? দেনাদার, বিক্রয়ের সাথে দেনাদার, এইমাত্রই বলেছি দেনাদার হিসাব ক্রেডিট, বিক্রয় ফেরত ডেবিট, দেনাদার ক্রেডিট। আশা করি এই 4টা ছক সহজে বুঝতে পেরেছেন। আর 2টা ছক রয়েছে সাধারণ জাবেদার ছকের মধ্যে, একটা হলো নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, একটু পরেই আমি ফেরত আসছি। সো এরপরে যে 2টা বাকি রয়েছে সেটা হচ্ছে একটা নগদ প্রদান জাবেদা, একটা নগদ প্রাপ্তি জাবেদা। আমি 2টা একসাথে বোঝাচ্ছি কারণ 2টা অনেকটা সিমিলার। নগদ প্রদান জাবেদা হলো যে সকল লেনদেন নগদে প্রদান করা হয়, নগদে শুধু প্রদান, আমি যা যা খরচ করেছি বা যা যা প্রদান করা হয়েছে, হ্যাঁ প্রদান। আর যে সকল লেনদেন, আশা করি সহজে বুঝতে পারতেছেন, যে সকল লেনদেন, যদি না বুঝেন কমেন্ট সেকশন জানাবেন। আর আমাদের এখানে লাইভ সাবস্ক্রিপশন হওয়ার পর আমরা এখানে লাইভ ক্লাস করব, অনেকে ক্লাস করতে চেয়েছিলাম অনলাইনে, সেটা নির জন্য। যে সকল লেনদেন নগদে পাওয়া যায়, নগদে পাওয়া যায়। এখন এটা সম্পত্তি যদি নগদে ক্রয় করি তাও এখানে আসবে, হ্যাঁ পাওয়া। আবার যদি কোনো পণ্য নগদে ক্রয় করি তাও আসবে নগদ প্রদান জাবেদা। আমি মোট কথা নগদ টাকা যেখানেই দিই না কেন সেটাই নগদ প্রদান জাবেদায়, আর নগদ টাকা যেখান থেকেই পাই না কেন সেটাই নগদ প্রাপ্তি জাবেদা। সো নগদ প্রদান জাবেদা ছকটা কেমন হবে সেটা জানার চেষ্টা করি। অবশ্যই যেহেতু এটা একটা জাবেদার একটি অংশ, সো এখানে অবশ্যই তারিখ হতে হবে, একটা বিবরণ হবে, তারপরে 2টা
টাকার ঘর হবে, একটা ডেবিট একটা ক্রেডিট। এখন কথা হলো ডেবিট আর ক্রেডিটের সাথে কিছু জিনিস থাকবে, সেটা কি থাকবে সেটা বোঝার চেষ্টা করি। আমাদের নগদ প্রদান করলে নগদ টাকা চলে যায় নাকি, নগদ প্রদান যাবে দা, টাকা যদি আমি প্রদান করি আমার টাকা চলে যায় না, হ্যাঁ চলে গেলে হয় নগদান হিসাব ডেবিট, সো এখানে হবে ক্রেডিট, এটা হবে ক্রেডিট। সো যেই পাশে নগদান থাকবে সেটা তো হবে দুইটা টাকার ঘর। কয়টা টাকার ঘর? দুইটা, একটা হলো নগদ আর একটা হলো বাট্টা। আর যেই পাশে থাকবে না এটা মানে নগদ প্রদান হিসাব সবসময় ডেবিট হয়, তাই ডেবিট হিসাব নগদ প্রদান কেন ডেবিট হলো, ওই যে জাবেদার ডেবিট ক্রেডিট নির্ণয় যে সূত্রটা আছে সেই ভিডিও টিউটোরিয়ালটা থেকে প্লে লিস্ট থেকে দেখে নিতে পারেন। নগদ প্রদান জাবেদা যেহেতু ডেবিট, সো ডেবিট পাশে দুইটা টাকার ঘর। আবার নগদ টাকা যদি আমি পাই, এখানেও সেম, আমি ছকটা একটু অন্যরকমভাবে হয়েছে, ওকে। নগদ টাকা যদি আমি পাই তাহলে এখানে তারিখ হবে বিবরণ। নগদ টাকা যদি আমি পাই তাহলে নগদ প্রাপ্তি জাবেদা। নগদান পাইলে নগদান হিসাব ক্রেডিট হয়, নগদান হিসাব ক্রেডিট হয়। সো ক্রেডিট যেহেতু, সো ক্রেডিট পাশে টাকার ঘর কয়টা? দুইটা। আর ডেবিট পাশে টাকার ঘর তখন কয়টা হবে? তিনটা। এটা হলো মূল পাঁচটা টাকার ঘর হয় নগদ প্রাপ্তি জাবেদায়, প্রদান জাবেদায়। যেই পাশে দুইটা টাকার ঘর সেই পাশে হবে নগদ একটা নাম আর একটা হবে বাট্টা নাম। আর যে পাশে তিনটা, সেই তিনটা কি নাম হবে? সেই তিনটা নাম হবে নগদ প্রদান জাবেদায় হবে ক্রয় করলে প্রদান করতে হয়, আর আমাদের কাকে প্রদান করতে হয়? পাওনাদারকে প্রদান করতে হয়, আর হলো বিবিধ। আমাদের পাওনাদারকে প্রদান করতে হয়, কি কোনো কিছু কিনলে প্রদান করতে হয়, আর হলো কোনো বিবিধ অন্যান্য কিছু থাকলে। ঠিক সেম নগদে পাওয়া যায় কিভাবে? বিক্রয় করলে নগদ টাকা পাওয়া যায়, আর টাকা পাওয়া যায় দেনাদার কাছ থেকে, আর এই দুইটা ব্যতীত অন্য যাদের কাছ থেকে পাবো তার নাম হবে বিবিধ। আশা করি ছক বুঝতে সুবিধা হবে। অনেকেই মূলত অঙ্ক পারে কিন্তু কোন ছক হবে সেটা পারে না। আশা করি প্রশ্নের নামের সাথেই ছক করা খুব সহজে করা যায়, সেটাই আজকে বোঝানো হলো। আজকে ভিডিও টিউটোরিয়াল আমি আর বর্ধিত করছি না, এখানে সমাপ্ত করছি। তবে জাবেদার আরেকটি পার্ট করব খুব শীঘ্রই, দেখা হবে। আর চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রিপশন করবেন। অসংখ্য ধন্যবাদ।